তো আমার একটা থ্রিল হচ্ছে বাংলাদেশি প্রোডাক্টস নতুন নতুন বাইর করা অ্যান্ড যতটা পারি ইউজ করা, ঠিক আছে? হুম। সো একটা ইনসাইট দিই, ইনসাইটটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে সাবটাইটেলস লিখেন, সাবটাইটেলস থাকে, তাহলে 12% আপনার ওয়াচ টাইম বেড়ে যাওয়ার চান্সেস থাকে। এটা একটা ফেসবুকে ইনসাইট গ্লোবালি। সো আমি আপনার ভিডিও দেখছিলাম, মোটামুটি সবগুলা ভিডিওতে আপনার সাবটাইটেলস থাকে। তো আমি অনেক কষ্ট হয়েছে একটা ভিডিও খুঁজে বের করা যেটাতে সাবটাইটেলস নাই। তো আমি ওইটা নিয়েছি। এখন ওইটা নিয়ে বাংলা কাটস নামে একটা ওয়েবসাইট পাইছি। সো বাংলা কাছে আমি গেলাম। আমি হুম। যদি একটু ডেমোটা দেখাই, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? দাঁড়াও দেখে নেই, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ। বাংলা তো কাজ, আমি যদি নাইস। বাংলা কাজ লিখি, তারপর শেয়ার জাস্ট টাইপ ইনসাইড, সো এখানে হচ্ছে আপনারটা দিছি। সো ইটস বেসিকলি সিম্পল, আমি আগে থেকে করে রাখছি যাতে ডিলে না হয়। সো এখানে জাস্ট নিউ প্রজেক্টে গিয়ে ড্র্যাগ করে হুম। আপনি একটা বসাবেন। সো আমি বসাইছি একটা আপনার ভিডিও। আমার বাংলা আগে থেকে বলে নেওয়া তো ভালো না। সো এখানে আপনাকে জাস্ট 30 সেকেন্ডসের একটা রিল আপলোড করছি। এটা আমাকে এসআরটি ফাইলটা দিয়ে দিছে। এসআরটি ফাইল ইজ বেসিকলি আপনি যদি সাবটাইটেলস প্রিমিয়ার প্রোতে দেন, এসআরটি ফাইলটা আপনার ওয়ার্ডের সাথে সিং করে 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 ওই জিনিসটা চলে আসবে আর কি, লেটারগুলো ওভাবে পপ করবে বেসিকলি সাবটাইটেলসের জন্য। তারপর আপনি এখানে ক্যারেক্টার্স পার লাইন দিতে পারেন, ম্যাক্সিমাম সাইলেন্স ডিউরেশন রাখতে পারেন, সাবস্টিটিউট ইংলিশ ওয়ার্ড, সো ইংলিশ ওয়ার্ড বললে ওটার বাংলা ভার্সন। সো এটার অ্যাকুরেসিটা আপনি বেটার বলতে পারবেন। সো আপনি কি পড়তে পারতেছেন? যারা ডেফারার তারা বেসিক্যালি তাদের স্বপ্নকে কবরে নিয়ে যায়। যারা ডেফারার টেক দেয়ার, আচ্ছা ওকে, এরপর সম্ভবত আমি ইংরেজি বলছি দেখে একটু কনফিউজ হয়ে গেছে, হ্যাঁ, যে হ্যাঁ, যারা ডেফারার তারা টেক দেয়ার ড্রিম টু দ্য গ্রেভ। আপনি যদি ড্রিম গ্রেভ, আপনি যদি ডেফারার হন তার মানে হলো আপনি হলো তার মানে আপনি আপনার স্বপ্ন বাট ইউ গেট আজকে দ্য স্বপ্ন আইডিয়া, হয়েছে। রাইট? ইয়া, হুম। খারাপ হ্যাঁ, না, আইড সে 70-80% ঠিক আছে সম্ভবত। হ্যাঁ, ওদের অ্যাকচুয়াল অনুযায়ী রিলটা যারা দেখছে 90%। তারা আরো ভালো বলতে পারবে। হ্যাঁ, ডেফারার নিয়ে একটা রিল ছিল আমার মনে আছে। হ্যাঁ। সো এই যে নাইস। ইউটিউব কিছু ওয়ার্ড কাদের রাখছে। সো কোম্পানি এটা? আইরা একটা জাস্ট টু টেক একটা ছেলে একটা মেয়ে। সো আমাকে জাস্ট রিচ আউট করছে, দে ওয়ান্ট টু টেস্ট দ্য প্রোডাক্ট। সো এটা হচ্ছে পার মিনিটে 60 টাকা করে। হিয়ার ইজ ইন্টারেস্টিং পার্ট। হ্যাঁ, আপনি যদি আপনি কিরকম খরচ হয় আপনার সাবটাইটেলস দেখলে? আমি অ্যাজিউমিং আপনি একটা ভিডিও এডিটরকে দিয়ে ওই প্যাকেজে হ্যাঁ, নেন। হ্যাঁ। সো আমি একটা ভিডিও ইউজ করি, আমার এক একটা শর্টস বানাইতে খরচ হয় 200-300 টাকার আশপাশে। ও, দ্যাটস ভেরি চিপ। বাট আমি যদি জাস্ট সাবটাইটেলস লিখাই কাউকে, কারণ ভিডিও এডিটার্সরা ইউজুয়ালি এটা করতে চায় না, ওইটা আমার 300 টাকা পড়বে একটা, ধরেন এক পেজের কথা কথা। হ্যাঁ, 200-300 টাকা নিবে। টাইম নেয় একদিন। এটা আপনার 5 মিনিটের মধ্যে করে দিবে, 5 মিনিটের কমে। 60 টাকা নিবে, আপনাকে এসআরটি ফাইলটা দিয়ে দিবে। And এটা হচ্ছে ওদের ফার্স্ট ভার্সন। এরপর তো অবভিয়াসলি ডিরেক্ট ভিডিওতে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো আই ফিল লাইক এটা আমাদের সবার জন্য খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আর বাংলাদেশে টেক বা সফটওয়্যার এইসব জিনিসপাতি বেচা খুবই কঠিন, বাংলাদেশে টাকা খরচ করতে চায় না, রাইট? সো আই ফিল লাইক দিস ইজ আ প্রোডাক্ট যেটার সিম্পল একটা ইউজ কেস আছে, অ্যান্ড এটা খুবই ইন্টারেস্টিং ভাবে আই থিঙ্ক কন্টেন্ট ক্রিয়েটার্সদের টেস্ট করা উচিত। আপনার কি মতামত? আই এগ্রি। আমার মেইন শর্টসের প্রবলেমটা হলো আমি কখনো শর্টস বানাই না। সো আমি মানে বড় ভিডিওর থেকে কেটে কেটে শর্টস ইউজ করি। ডেডিকেটেডলি আমি শর্টস বা রিল এ ধরনের জিনিসপত্র কখনো বানাই না। সো আমার এমন একজন এমন যেই কারণে ভিডিও এডিটর লাগেই, সেটা হলো ফার্স্ট টাস্ক অডিওর উপরে টেক্সট বসানো না, ফার্স্ট কাজ হলো খুঁজে বের করা কোন জায়গাটা অ্যাকচুয়ালি শর্টস হবে। সো হ্যাঁ, ওইটা ফার্স্টে খুঁজে বের করতে হয়, এরপর ওই 30 সেকেন্ড বা 40 সেকেন্ড 50 সেকেন্ড কেটে আলাদা করতে হয়, তারপর ওটার উপর অ্যানিমেশন বসাইতে হয়, তারপরে ফাইনালি যা টেক্সট অডিও আর টেক্সট সাবটাইটেল এসআরটি ফাইল হ্যান তেন ওটা একদম লাস্টে আসে। তো তার আগের আরও 90% কাজ আছে যেগুলোর জন্য আমরা আসলে একটা ভিডিও এডিটর লাগতেছি। যখন আমার একটা ভিডিও এডিটর লাগতেছি 90% কাজের জন্য, তখন আমি তাকে হয়তো বলবো ভাই তুই শুনে এটা একটু লিখে দে অভ্র দিয়ে। তো না, বাট বা যে শুনে শুনে লিখে দেওয়াটাও কিন্তু লাইক ওর জন্য ইজ এ ভেরি লং টাস্ক। আমার কথা হচ্ছে এটাই, নাকি? ইজ ইট? দ্যাট ইজ এ ডিসকাশন। হ্যাঁ, লং টাস্ক হয়তো আমার মনে হয় না, কেউ কখনো আমাকে বলেন এটা, হয়তো যারা ভিডিও এডিট করেন তারা আমাদেরকে কমেন্টারও ভালো বলতে পারবেন। আমাকে কখনো কেউ বলেন যে টেক্সট বসানো খুব একটা কঠিন কাজ 1 মিনিটের একটা ফাইলের একটা অডিওর উপরে। হয়তো অনেক বড় ধরে এই পুরো পডকাস্টের যদি কারো বাংলা সাবটাইটেল করতে হইতো, তার জন্য এরকম একটা টুল ভালো। কারণ পুরা 60 মিনিট শুনে শুনে কেউ একজন ওটার টেক্সট করবে,
ট্রান্সক্রাইব পুরাটাও করবে করে সম্ভব না, না। বাট ওদের অনুযায়ী এখনো বেটার টেস্টিং এ, সো লং ফর্ম ভিডিওস একটু উল্টাপাল্টা বানান হয়ে যায়। সো ওকে, দ্যাটস নাইস, দ্যাটস হ্যাঁ। নাইস, গুড, গুড, আহ, গুড স্টাফ। আমার ফিডব্যাক ছিল হচ্ছে দিস ইজ সলভিং, আপনি যেটা বললেন যে একটা বড় জিনিসের একটা ছোট প্রবলেম, সো অনেক ফ্রিকশন আছে এটাতে, অ্যান্ড হ্যাভিং দ্যাট আইডিয়া যে একটা রিল আপলোড করবো। আর সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে, আপনি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা তো খুবই ডেডলাইন লাস্ট মোমেন্টে আপলোড করি, সো হুম। তখন এই প্রসেসটা দিয়ে যাবে নাকি, দ্যাট ইজ আ কোয়েশ্চেন, বিকজ সাবটাইটেলস কিন্তু একদম লাস্টে লিখে। সো দুইটা জিনিস, একটা হচ্ছে সাবটাইটেল লাস্টে লিখে টাইম কম, এই আপলোড করলাম, সার্টিফাইডটা দিলাম, বসাই দিলাম, বাট দেন আমার আবার প্রিমিয়ার প্রতি নিয়ে আবার সাবটাইটেলসটা করতে হচ্ছে। সো আবার এটা দিয়ে যদি আপনি ব্লগ বানাইতে চান কোনো, তাও হুম। তাও দ্যাট কুড অলসো বি আ ইউজ কেস। সো এটা একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট, আই থিঙ্ক টেস্ট করে ওদেরকে ফিডব্যাক দিয়ে, ওরা খুবই নাইস পিপল। হ্যাঁ, এরকম একটা দিন তোমার মনে হয় আসতে কত দেরি, যেই দিন আমি একটা জিনিস ভাববো এবং তারপর দু একটা প্রম্পট লিখবো, এরপর আমাকে দিয়েই কোনো একটা ভিডিও রেকর্ড হয়ে পাবলিশ হয়ে যাবে, আমার আর কিছু করা লাগবে না, আমি খালি ভাববো এবং তারপর একটা প্রম্পট দিব। বেশি না, বিকজ আপনি আমি অ্যাকচুয়ালি আমার একটা ভাইয়ার জন্য এটা ইউজ করছিলাম, আমি ভুলে গেছি নামটা। উনি বেসিক্যালি ওনার ভয়েস গুলো দেয়, আপনি এটা করছেন তো, আপনিও হ্যাঁ, করছেন, আপনার আমরা ভয়েস আমাদের গুলো একটা দেয়। পডকাস্টেই দেখাইছিলাম, সো বাট এরপরে ইংরেজি। হ্যাঁ, রিলসে কিন্তু আপনার বেশিরভাগ জিনিস অন্য এলিমেন্টস থাকে, সো আপনার হুম। ভয়েসটা দিয়ে স্যাম্পল দিয়ে আপনার ভয়েস রেপ্লিকেট করতে থাকবে, বাট এগুলো এখন অনেক এক্সপেন্সিভ, সো এটা একটা প্রবলেম। তুমি কি গত সপ্তাহের ফ্রাইডের ইমেল পড়ছো, বা গত সপ্তাহে এই লাস্ট ফ্রাইডেতে যে ফ্রাইডে ইমেল, সো লাস্ট আমি ফ্রাইডের ইমেইলে একটা জিনিস হুম, দেখি। সো যেহেতু এটা এই টপিকটা নিয়ে আমি একটু পরে কথা বলতাম, বাট যেহেতু আমরা এই হুম, বিষয়ে আলাপ আলোচনা করতেছি, সো আমি দেখাই তোমাকে একটা ইউটিউব চ্যানেল দেখাই। নাম হইল গিয়া, সো হ্যাঁ, দেখো এটা একটা ইউটিউব চ্যানেলটার নাম হলো ক্রেজি ক্যারেন্স। এবং হুম, এই ইউটিউব চ্যানেলটার ভিতরে মেইনলি ক্রেজি ক্যারেন, যারা জানে না কনসেপ্টটা কি, মেইনলি আমিন প্লিজ এক্সপ্লেইন ক্যারেন ব্যাপারটা কি। যেগুলো ব্যাড বাজ টাইপের মানুষজন, ওদেরকে ক্যারেন বলে বিদেশে আর কি। ধরেন হ্যাঁ, একটা সস নিয়ে বা একটা অর্ডার নিয়ে অনেক ঝামেলা করতেছে, যে সুগার 1 স্পুন বেশি হয়েছে, তো এগুলোকে বিরক্তিকর মানুষগুলোকে ক্যারেন বলে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমরা যে শুনেছি যে বিচারপতি মানিক উনাকে স্যালুট না দেওয়ার কারণে একজন ট্রাফিক পুলিশকে আদালতে ডাকছিল, এটাকে তুমি একটা এক্সাম্পল ধরতে পারো যে একজন or ক্যারেনের। like Enaid Choudhury at every friend circle, মানে এটাই the ক্যারেন। সো তো যেই জন্য আমি এটা দেখাচ্ছি তোমাকে, সেই ক্রেজি ক্যারেনের এই ওয়েবসাইটের যে মালিক, সো এই ওয়েবসাইটের প্রত্যেকটা ভিডিওই হলো কিছু র্যান্ডম ক্যারেন ক্লিপস, ওটার উপরে ওয়াও। সাবটাইটেল বসানো, হুম, এবং সেই সাবটাইটেলের উপরে একটা এআই ন্যারেশন বসানো, এআই ভয়েস সাবটাইটেলের উপরে কথা বলতেছে, আর একের পর এক ক্যারেন ক্লিপ আসতেছে। সো ক্যারেন্স উইথ রয়্যাল গার্ড, ক্যারেন্স ইন আ রেস্টুরেন্ট, ক্যারেন্স ইন আ ফাইট, ক্যারেন্স ইন আ হাবি জাবি, হ্যান, তো যারা দেখতে চান তারা বিস্তারিত দেখতে পারেন। এবং অদ্ভুত অদ্ভুত থাম্বনেল, এবং অনেক সময় সাজেস্টিভ থাম্বনেল। সো এবং খুবই আহ, মানে তেমন কোনো আহামরি ইউটিউব চ্যানেল এরকম না, 46,000 সাবস্ক্রাইবার আপনারা দেখতে পাচ্ছেন, সো খুব অনেক কোটি কোটি সাবস্ক্রাইবার এরকম না। বাট এই ইউটিউব চ্যানেলের ইনকাম আমাদের যে কারো ইউটিউব চ্যানেলের ইনকামের থেকে অনেক বেশি, আমি জানি, কারণ আমি ব্যাক এন্ডের নাম্বার দেখছি, কারণ আমি ভাবছিলাম আমি ইউটিউব চ্যানেলটা কিনবো। সো উনি ক্রেজি ক্যারেনের যে মালিক, উনি এই ইউটিউব চ্যানেল বিক্রি করার চেষ্টা করছিল, এবং ফ্লিপায় উনি এটা বিক্রির চেষ্টা করছিল। আমি দেখি, আমি লিস্টিংটা খুঁজে পাই নাকি, খুঁজে পেলে আমি দেখাচ্ছি তোমাকে। সো তো উনি, আমি আপনি খুঁজতে খুঁজতে হ্যাঁ, এটা কি ফেসলেস ইউটিউব চ্যানেলস গুলোর মতো? ইট ইজ আ ফেসলেস ইউটিউব চ্যানেল, ইয়েস। আই সো ওয়াজ গোনা ফেসলেস টক ইউটিউব অ্যাবাউট। চ্যানেলের কনসেপ্ট হুম, হলো গিয়ে, যেগুলো মানুষের কে ইউটিউব চ্যানেলের মালিক দেখা যায় না, সো এই যে সোল্ড অলরেডি। উনি শেষ ও, পর্যন্ত এটা 21,995, $22,000 উনি শেষ পর্যন্ত এটা বেচছে। এবং হুম, যখন উনি বেচছে তখন প্রত্যেক মাসে এটার ইনকাম ছিল $917 মতো। লাস্ট মান্থে সম্ভবত আরও বেশি হয়েছে ইনকাম। এই লুইস নামে এই ছেলেটা বেচছে, এবং ডিটেল পরে ওর লুইসের সাথে আমার কথা হয়েছে, এবং ও এরকম অনেকগুলো ওয়েবসাইট চালায়, অনেকগুলো ইউটিউব চ্যানেল চালায়, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কনসেপ্ট সেম। এরকম একটা টপিক, যেই টপিকটা মানুষ অনেক এন্টারটেইনিং একটা টপিক, মানুষ দেখে, উপরে এই যে অটোমেটিক্যালি আসে, সাবটাইটেল আসে, এবং 11 labs দিয়ে অটোমেটিক্যালি অডিও আসে। তুমি যদি ওর প্রোফাইলে যাও, ফ্লিপা প্রোফাইলে, তুমি দেখবে যে ও আরও দুইটা এই মুহূর্তে বেচতেছে। একটা হইলো স্নুকার নিয়ে, সরি, আরও একটা বেচতেছে। সো তো অলরেডি বেচে ফেলছে ক্রেজি কারেন্ট, এবং স্নুকারেরটা এখনও বেচতেছে। So আমি যদি স্নুকারেরটা তোমাকে দেখাই, এক্স্যাক্ট সেম জিনিস, জাস্ট ইনস্টেড অফ ক্রেজি কারেন্ট এটার টপিকটা হইলো গিয়া স্নুকার। সো আমি যদি আবার স্ক্রিন শেয়ার দেই। তো ফেসলেস ইউটিউব চ্যানেলটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনেট থেকে কম্পাইল করে ভিডিওস, অ্যান্ড দেন ওরা ইউটিউব ভিডিওস হিসেবে যায়, এরপর ইউটিউব ভিডিওস গুলো এআই দিয়ে
বেশিরভাগ এডিটেড থাকে, সাবটাইটেলস ভয়েস দিয়ে রাখে, ক্লিপস গুলোও মোটামুটি এখন এআই দিয়ে করা যায়, অ্যান্ড দেন ওইটার রেভিনিউটাই হচ্ছে ওদের ইনকাম আর কি। এক্স্যাক্টলি ট্রু। এবং ফেসলেস ইউটিউব চ্যানেল অনেক আগের থেকেই ছিল, অনেক দিন ধরেই ছিল, বাট এআই এর উত্থানের পরে ফেসলেস ইউটিউব চ্যানেলের জোয়ার চলতেছে। কারণ এখন হুম। ফেসলেস ইউটিউব কন্টেন্ট বানানো খুবই সহজ, তোমার পুরো এফোর্টটাই মেইনলি যা হলো কন্টেন্ট রিসোর্সিংয়ে। সো মনে করো আমি ঠিক করলাম আমি গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে বা গাড়ির পার্কিং ফেইলার নিয়ে, যেহেতু তুমি একজন ড্রাইভিং লেসন নেওয়া মানুষ, তো তুমি তোমার কাছে মনে করো পার্কিং যারা প্যারালাল পার্কিং যারা করতে পারে না, এটা নিয়ে হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল বানাবো, পার্কিং ফেইলার নিয়ে বানাবো। এক নম্বর হ্যাঁ কাজ হলো রেডিটে যে খুঁজে বের করা ক্লিপ, হাজার হাজার সাবরেডিট আছে এবং প্রতিদিন কোটি কোটি মানুষ পাবলিশ করছে ক্রেজি কারেন্টের ক্লিপগুলো আসলে রেডিট থেকে আসে, সেই কারণে আমি জানি কখনো কখনো টুইটার, বাট মোস্টলি রেডিট। অনেক বড় বড় সাবরেডিট আছে যেখানে শুধু পার্কিং ফেলারের ভিডিওই আপলোড করে মানুষ, বা ড্যাশ ক্যাম ফুটেজ আপলোড করে মানুষ। সো এই ধরনের জিনিসপত্র খুঁজে বের করা এক নম্বর কাজ। সেকেন্ড কাজ হলো ফাইনাল কাট প্রো বা দা ভিঞ্চি রিজলভ, কোনো একটা খুব বেসিক একটার পর একটা ক্লিপ বসানো। অনেকে আমি শিওর মোবাইলেও করতে পারবে, তেমন কোনো জটিল এডিটিং করা হয় না। এরপরে এটাকে কোনো একটা, এই যে তুমি যে বাংলাদেশি টুলটা দেখালে ওটার অনেক ইংরেজি ভার্সন আছে যারা ইংরেজি সাবটাইটেল করে, ওরকম কোনো একটা পুরোটা দিয়ে দেওয়া, ফার্স্ট লেখা ন্যারেশন, দেন এরকম একটা সাবটাইটেল দিয়ে দেন, দেন 11 ল্যাবস থেকে পুরো অডিওটা এক্সপোর্ট করে নেওয়া, দেন পুরোটা একটার উপর একটা বসায় একটা থাম্বনেল দিয়ে পাবলিশ করা। সাউন্ড তারপর সিম্পল, কাজটা অ্যাকচুয়ালি সিম্পল, বাট একটু সময় লাগে এই ইউটিউব চ্যানেলগুলো বড় হইতে। আ- এই যে এই ছেলেটার সাথে আমি কথা বলছিলাম, যদিও এটা বটের সাথে কথা বলছে, এখনো আমি অনেকবার ডিএম করতে চাইছি, পারিনি। বাট বেসিকলি ও হচ্ছে খালিদ ফারহান ফর ফেসলেস চ্যানেলস। ও কোর্স ব্যাচে অন হাউ টু মেক ফেসলেস ইউটিউব চ্যানেল। সো নাইস। যখনই কিছু ভাইরাল হয় দের ইজ অলওয়েজ আ কোর্স। সো এই যে এখানে হাউ টু স্টার্ট, ওকে ফলো করে দেখতে পারেন, ওর ফ্রি কি কি আছে। ওর হাতে যেহেতু দুইটা ভালো ইউটিউব বাটন দেখতেছি, সিমস সিমস লেজিট। বাট নাম কিন্তু দেখা যাচ্ছে না, তো ট্রু। এটা ইউ নেভার নো। বাট এখানে হচ্ছে ও বেসিক্যালি টক্স অ্যাবাউট ইট, সো আমি ওর চ্যানেলটা দেখলাম, খুবই ইন্টারেস্টিং আছে, বাট বাংলাদেশি স্টুডেন্টদেরকে আই থিঙ্ক হেল্প করতেছে না। সো দ্যাটস, আমি গেস করে নিয়েছি বিকজ আমি 2-3 বার নক করছি ওর, ওই যে কিছু থাকে না সোয়াইপ আপ অর মেনশন ইয়োর কান্ট্রি, হুম। অ্যান্ড রেসপন্স আসে না। সো আই এম এজিউমিং বাংলাদেশ ইজ ইন পার্ট অফ হিজ ওই ইয়াটা। সো বুঝতে পারছি। এখন ফেসলেস ইউটিউব চ্যানেল কি বাংলাদেশে চলবে নাকি, আমাদের এটাও বলা উচিত। আমার মনে হয় না, বিকজ সিপিএম অনেক ইউটিউবে রেভিনিউ তো আপনারটা জানি আমরা, যাদেরকে জিজ্ঞেস করি খুব একটা বেশি না। সো আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে, ডিপেন্ড করে সাবজেক্টে, আপনি যদি মাসে 10,000 টাকা দিয়ে খুশি থাকেন তাহলে শিওর, বাট ওরা যারা বিদেশে করছে ওরা ইন্টারন্যাশনাল অডিয়েন্স, সো ইট মেক্স বিজনেস সেন্স। বাংলাদেশে আই উডেন্ট রেকমেন্ড। হ্যাঁ, আই এগ্রি। যদি আপনি ইউটিউব চ্যানেল বানাবেনই এরকম পরিকল্পনা করেন, এবং আপনি যদি ফেসলেস ইউটিউব চ্যানেল বানাবেন এরকম পরিকল্পনা করেন, বাংলাদেশ টার্গেট করার আসলে কোনো লজিক্যাল রিজন নাই। ইয়া যখন ইয়া আপনার কাছে পুরা দুনিয়া উন্মুক্ত, বাংলাদেশের ইউটিউবের ইনকাম খুব একটা খারাপ না। এই যে দেখো আমার গত 28 দিন বাংলাদেশের ইউটিউবের ইনকাম বাড়ছে। আহ, এই যে গত 28 দিন আমার $1310 ইনকাম হয়েছে দুইটা ভিডিও আপলোড করে। সো খুব একটা খারাপ পারফরমেন্স না। বাট এই সেম জিনিস, সেম নাম্বারস, যদি আমি 3.7 মিলিয়ন ভিউ পাইতাম অন্য যে কোনো মার্কেটে, যে কোনো ওয়েস্টার্ন মার্কেটে, তাইলে এটা সম্ভবত 10,000 বা $15,000 হইতো। সো না, বাট এটা বাংলাদেশের এটা তো একটু ভাই প্রবলেমেটিক, কারণ আপনার তো আগের পুল অফ ভিডিওস থেকেও আসতেছে, রাইট? ট্রু মানে ট্রু। আপনারটা তো লাইব্রেরি হ্যাঁ হয়ে গেছে, তো এটা হ্যাঁ। ইজ সো নট। আমি অ্যাজ আ জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারেন আপনারা যে আমি এত বড় একটা চ্যানেল চালানোর পরেও আমার ইনকাম $1310 পার মান্থ, এবং ইটস প্রবাবলি ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাংলাদেশে যারা চেহারা দেখায় ভিডিও বানায় তাদের মধ্যে। এর থেকে বেশি মাসে ইনকাম ইউটিউব থেকে করতেছে, অ্যাডসেন্স থেকে বা ইউটিউবের অ্যাড থেকে, এরকম সম্ভবত আমার ধারণা খুব বেশি মানুষ নাই, যেহেতু আমার টপিক বিজনেস, আমার অ্যাডের সিপিএম বেশ বেটার আসে অন্যদের থেকে, এন্টারটেনমেন্টও হয়তো অত আসে না, তারপরেও এত কম। এবং এরকম অনেক মানুষ আছে যারা আমার ইউটিউব চ্যানেল অর্ধেকেরও ভিউ হয় না, বাট যেহেতু তারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, এই যে ক্রেজি ক্যারেন ফর এক্সাম্পল $900, যে কিছু 46,000 সাবস্ক্রাইবার, আমার 1.2 মিলিয়ন। সো আমার কত 20 ভাগের 1 ভাগ সাবস্ক্রাইবার নিয়ে অলমোস্ট সিমিলার ইনকাম, এবং ওটা স্কেলেবল খুব সহজেই, আমারটা না। সো অন্য অনেক দিক থেকে চিন্তা করলে আসলে বাংলাদেশ টার্গেট করার কোনো মানে নেই। ইয়া ট্রু। ওকে, স্পিকিং অফ বিদেশে ব্যবসা করা বাংলাদেশে বসে, সো আগেন আমি অনেক লোকাল প্রোডাক্টস ইউজ করতেছি ইদানিং। সো আমি একটু কনটেক্সট হচ্ছে, আমার এখন আল্লাহর মধ্যে 200 মানুষ, উই এমপ্লয় অ্যারাউন্ড 200 পিপল। তো 200 মানুষ ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট, ট্র্যাক করা। আগে ছোট টিম ছিল 5-10 জনের। সো একটা, মানে সবার সাথে কী করে না করে
জানি পার্সোনাল হুম লাইফে কি ফ্যামিলি আছে। 200 মানুষকে এখন আই নো দেম, আমার সামনে আসলে আমি চিনবো না। সো ফ্যাক্টরি যেহেতু চালাই, সো এটা অ্যান্ড ফ্যাক্টরিতে গার্মেন্টসে পার মিনিট অনেক ইম্পর্টেন্ট। সো ওদের জন্য ওরা খুবই কম টাকায় কাজ করে, মাসে একজন 8,000 10,000। সো যখন ওভারটাইম দিই আমরা, ওভারটাইমের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ওদের জন্য। সো ওরা যদি 1 ঘন্টা ওভারটাইম করে, এরপর আধা ঘন্টার জন্য টাকা পায়, এটা নিয়ে ওরা অনেক মারামারি করে। এখন আপনি হয়তো চিন্তা করবেন আধা ঘন্টার জন্য এরকম মারামারি করছে, বাট না, এটাই ওদের ইনকাম। সো আমরা যখন লাস্ট মান্থে স্যালারি দেওয়ার টাইম আসছিল, আমি অফিসে ঢুকছি অ্যান্ড দেখি যে মানে 100 জন লাইনে দাঁড়ানো, ক্যাশে এইভাবে স্যালারি দিচ্ছে। সো আমরা ওইটা ফিক্স করার জন্য আমি বলছি ওকে, ব্যাংক তো নাই ওদের, তারপর একটা সার্ভিস ইউজ করছি, আমি নাম বলবো না, মনে করবে এটা স্পন্সর্ড, বাট লোকাল একটা এমএফএস ইউজ করছি অ্যান্ড ওইটার পে রোলে চলে আসছে। এই প্রবলেমটা তো সলভ। সো আমার যেটা 2 দিন লাগতো স্যালারি দিতে ক্যাশে সবার থেকে নোট করে, ওটা আমি টেক দিয়ে সলভ করছি। বাট এখন আমি ওরা কয়টা বাজে ঢুকতেছে, কত আওয়ার্স, এগুলো তো আমি করতে পারতেছি না, রাইট? কারণ এগুলা কি করে, ওরা একটা খাতায় লিখে, হুম খাতায় লিখলে চুরি হইতেই পারে, বাড়াই লিখতেই পারে, অ্যাটেন্ডেন্স না এসেও করতে পারে। এটার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট, এটা সিম্পল সলিউশন। এখন আসেন, আমি দেখছি আমার অ্যাকাউন্টসে 3 থেকে 4 দিন লাগতেছে ওদের স্যালারি শিট বের করা, ওদের ওভারটাইম ক্যালকুলেট করা। সো এটা একটা প্রবলেম ছিল। সো আমি একটা এইচআর সলিউশন পাইছি যেটা লোকাল অ্যান্ড ইজ অলসো গোয়িং গ্লোবাল। এটা কোনো স্পন্সর্ড কন্টেন্ট না, আমি শুনে মনে হচ্ছে, বাট আমার প্রোডাক্টটা এত ভাল লাগছে ওদের ডেমোটা, যে আমার মনে হয়েছে এটা আমি শেয়ার করি। সো ইটস পাইএচআর। পাইএচআর হচ্ছে ভিভো সফটওয়্যার একটা লোকাল কোম্পানি। সো আপনি যদি এখানে দেখেন, ওদের প্যাকেজ আছে 2500 পার মান্থ স্মল স্টার্ট আপদের জন্য। সো ওরা কি করে আসলে, ওদের যদি আমি হুম ফিচার্সে যাই, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট। সো আপনি ফিঙ্গারপ্রিন্ট লাগাবেন একটা 10,000 টাকা দিয়ে ফিঙ্গারপ্রিন্টের ডিভাইসটা, অ্যাটেন্ডেন্স ম্যানেজ করবে, এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট, এক্সপেন্স ম্যানেজমেন্ট, পেরোল সফটওয়্যার, এমপ্লয়ি ট্র্যাকিং। সো আই নো ইট সাউন্ডস বেসিক, বাট এটা কেন বলতেছি, এটা সব কোম্পানিতেই থাকতে পারে। বাট ওরা কিন্তু চাইলে জাস্ট অ্যাটেন্ডেন্স রাখতে পারতো, বা যা একটা পেরোল রাখতে পারতো। বাট ওরা হুম কি করতেছে, একটা আমব্রেলা অফ প্রবলেম সলভ করতেছে, যেটা আই থিঙ্ক অনেক কোম্পানিজ গুলো বুঝে না। হচ্ছে আপনি যেরকম বাংলা কাজ, রাইট? ওরা খুবই স্মল হুম একটা প্রবলেম সলভ করতেছে, দে আর নট সলভিং এন আমব্রেলা অফ প্রবলেম। বাট পাইএচআর যখন আমি ফার্স্টে শুনছি, আমি বলছি আচ্ছা, এটার জন্য একটা এত টাকা দিব। বা যখন আমি দেখছি হুম না, আমার পেরোল ঠিক করতেছে, আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে, আমি ডিজিটাল নোটবোর্ড ইউজ করতে পারবো, এমপ্লয়ি ম্যানেজমেন্ট আছে, কে আমি সকালে ঢুকে দেখতে পারবো যে কয়জন লিভ নিছে, আজকে কয়জন আসে নাই। সো আই ডোন্ট হ্যাভ টু রিলাই অন ম্যানুয়াল ডেটা আর কি। সো খুবই জোস একটা সফটওয়্যার। ইনফ্যাক্ট ওরা যখন আমাকে ডেমোটা দেখাচ্ছিল, আমি ওরা বলছিল যে, আমি বলছি না এখন, বলছে আপনার টিমে কি সেলসের লোক আছে? আমি বলছি আছে। বলে আপনি কিভাবে ট্র্যাক করেন? তো আমি বলছি বলে যায়, বলে ও যে পার্টি করতেছে না, এটার গ্যারেন্টি কি? তখন ও আমাকে বলছে আপনি রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন, আর ছবি আপলোড করতে পারবে। ও ও গ্যালারি থেকে কোনো ছবি আপলোড করতে পারবে না, লাইভ ছবি আপলোড করতে পারবে। সো আমার কাছে খুবই জোস লাগছে। এই মাস থেকে এটা স্টার্ট হচ্ছে, কালকে থেকে আমি ভেরি এক্সাইটেড। নাইস অ্যান্ড দিস সলভস আ লট অফ প্রবলেম। কত টাকা? 200 মানুষের জন্য আই থিঙ্ক 10,000 টাকা করে দিচ্ছি, 10-11 হাজার এরকম হয়তো হবে। অ্যান্ড এটা কি কি বাঁচাচ্ছে, আমি যদি এই পুরো প্রসেসটা করতে চাই, আমার অ্যাকাউন্টস টিমে 2 থেকে 3 দিন বাঁচাচ্ছে। আমি যদি এটা ম্যানুয়াল করি, অনেক টাকা চুরি হচ্ছে। প্লাস এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, যেটা ওরা এখন পেয়ে যাচ্ছে, যে না আমি যতক্ষণ আসি ওটার টাকা পাচ্ছি। সো কি মনে নাইস হয়? নাইস না সাউন্ডস গুড এরকম যে কত হাজার হাজার টুল আছে যেগুলোর ব্যাপারে আমরা জানি না যেগুলো খুব ভালো বিজনেস করতেছে বা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করতেছে আহ, হুম। আমরা তো আসলে ধরো ফেসবুকে শাড়ি বেচে এর বাইরে খুব বেশি চিনি না So যত যত নিশ হয় তখন এটা কী করতেছে আমি হলো কখনো ভাবতামই না একটা কোম্পানি আছে অ্যাপ্লয়ি নাম এটাও বাংলাদেশি কোম্পানি এটাকে আচ্ছা। আমি 3-4 বছর হয়ে গেছে চিনি আমি ইউজ করি না বাট আমি মালিককে চিনি সো মেইনলি ইন্টারন্যাশনাল মার্কেটেই কাজ করে বাংলাদেশও বাট মালিক ফাউন্ডার বাংলাদেশি অ্যান্ড পুরো টিমই বাংলাদেশি তুমি যদি সাপোর্টে নক করো যে রিপ্লাই দিবে সেও বাংলাদেশি বাট ব্যাচে ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি যেই স্যাসগুলো ভালো করছে তার এক মানে একদম লিস্ট যদি আমি করি ফার্স্টের 20-30টার মধ্যে একটা চলে আসবে অ্যাপ্লয় ইটস আ টাইম ট্র্যাকিং অ্যাপ সো যারা রিমোট ওয়ার্ক করে তোমার কোম্পানিতে যদি অনেকে রিমোট ওয়ার্ক করে তারা অনেকটা আপওয়ার্ক আওয়ারলি ট্র্যাকারের মতো কাজ শুরু করার সময় ক্লিক করবে এটা র্যান্ডম সময়ে স্ক্রিনের একটা স্ক্রিনশট নেবে
প্রত্যেক ঘন্টায় কতবার তুমি কিবোর্ডে চাপ দিছো এটার একটা স্ট্যাট বার করবে, ওটা যদি নর্মালের কম হয় তাহলে জানাবে, যদি অ্যাভারেজের কম হয় সেই ধরনের জিনিসপত্র করে ওরা, যে ক্লক ইন অ্যান্ড আউট পুরোটাই মানে বেসিক্যালি তুমি যেটা চাইছো, তুমি যেটা করো ওটাই, বাট বড়লোক স্যাস ওই যে রিমোট ওয়ার্ক কালচারের মানুষদের জন্য। আমি জিজ্ঞেস করছিলাম টকিং টু দেম এন্ড আমি লাইক আচ্ছা ভাই মানে খুবই ভালো জিনিস, লোকালি তো এটা চলার কথা না, বলে ভাই আমরা এখন দুবাইতে আছি আর এটা কোন দেশে নাইস। আছে, অলরেডি দে হ্যাভ লাইক 10-15 ক্লায়েন্টস দ্যাট আর ইন্টারন্যাশনাল। সো খুবই বিউটিফুল একটা প্রোডাক্ট, লোকালি নাইস। ম্যানুফ্যাকচার্ড বাট গ্লোবালি সেলিং আর কি। নাইস। আমি Yes. তোমাকে একটা বিজনেসের ইন্টারেস্টিং, রাজনৈতিক স্ল্যাশ বিজনেস ইন্টারেস্ট, খুবই ইন্টারেস্টিং একটা গল্প বলি। সো আওয়ামী লীগ সরকার পাওয়ারে আসে 2009, যখন এই আমাদের পডকাস্ট যারা শুনতে তারা অনেক অনেক ছোটো, সো তাদের মনে থাকার কথা না। 2009 আওয়ামী লীগ সরকার পাওয়ারে আসে, এবং যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে আসে 2009, তখন বাংলাদেশের ইলেকট্রিসিটি সিচুয়েশন খুব একটা ভালো ছিল না, তখন অনেক কারেন্ট যেত। আম, এখন কে খাম্বা বসেছে কে ইলেকট্রিসিটি, ওটা আমি রাজনৈতিক আলাপে যাচ্ছি না। তখন বাংলাদেশের ইলেকট্রিসিটি সিচুয়েশন ভালো ছিল না, কারেন্ট যাইতো, আমরা জানি। তো আওয়ামী লীগ সরকারের ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ সরকার অনেক কিছু প্রমিস করছিল, ডিজিটাল বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ হবে 2021-এর মধ্যে, ডিজিটাল 41-এর মধ্যে স্মার্ট, এরকম কি জানি, প্লাস ইলেকট্রিসিটি প্রবলেম সলভ করবে, এরকম একটা পরিকল্পনা ছিল। তো এই ইলেকট্রিসিটি প্রবলেমের সলিউশনের পরিকল্পনার পার্ট হিসেবে ওনারা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করে, 2010-এ চুক্তি হয়, 2013 থেকে অ্যাক্টিভেট হয়, যেই চুক্তিতে ওনারা ইন্ডিয়ার থেকে ইলেকট্রিসিটি ইম্পোর্ট করা শুরু করে। 2013 থেকে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে ইলেকট্রিসিটি ইম্পোর্ট করতেছে। তো ইলেকট্রিসিটি ইম্পোর্ট কাহিনী খুবই মজার। তো ইলেকট্রিসিটি ইম্পোর্ট শুরু হয় যখন, তখন ইন্ডিয়া বলে যে 1 কিলোওয়াট আওয়ারের জন্য 6 টাকা দিতে হবে আমাদের। তো বাংলাদেশ রাজি হয়। অ্যাকচুয়ালি এত সিম্পল না, বেসিক্যালি ইন্ডিয়ার মার্কেটের ভিতরে বিডিং হয়, ওই বিডিংয়ে বাংলাদেশ 6 টাকা পার কিলোওয়াট আওয়ারে জিতে, এবং তারপর থেকে ইন্ডিয়া বাংলাদেশকে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা শুরু করে 6 টাকা পার কিলোওয়াট আওয়ার এই হিসাবে। তো এক্সপোর্ট করতেছে ইন্ডিয়া, খুবই ভালো, বাংলাদেশের ইলেকট্রিসিটি প্রবলেম আস্তে আস্তে মিটতেছে, খুবই ভালো কথা। এভাবে চলতে 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 আওয়ামী লীগ সরকার সেকেন্ড টার্ম ইলেকশন জিতে 14-তে। সো সেকেন্ড টার্ম ইলেকশন জিতার পরে আওয়ামী লীগ সরকার কেমন জানি হয়ে যায় একটু, বুঝছো। সো কেমন জানি হয়ে যাওয়ার পরে ওরা ইন্ডিয়ারই আরেকটা প্রাইভেট কোম্পানির সাথে, সো ওর ফার্স্ট কথা হলো আরও ইলেকট্রিসিটি লাগবে, এরকম প্রজেকশন হয় যে বাংলাদেশে আরও ইলেকট্রিসিটি দরকার। তো আরও ইলেকট্রিসিটি দরকারের সলিউশন কি, সবচেয়ে ইজি সলিউশন হইলো আগেও আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট না, এখন আরও করি, আরও কিছু টাকা দিয়ে ইন্ডিয়া থেকে আরও কিছু ইম্পোর্ট করি, তাহলে প্রবলেম ইমিডিয়েটলি সলভ হয়ে যায়। তো এই সলিউশনের পার্ট হিসেবে এবার তৎকালীন সরকার একটা গ্রুপের সাথে ইলেকট্রিসিটি আমদানির চুক্তি করে, যেই গ্রুপটার নাম হলো আদানি গ্রুপ, আমরা সবাই চিনি, আদানি সাহেবকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। সো আদানি গ্রুপের সাথে চুক্তি হয় যে আদানি গ্রুপ বাংলাদেশকে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করবে। সো আদানি গ্রুপ খুশি, আদানি গ্রুপ বাংলাদেশকে এক্সপোর্ট করার জন্য বর্ডারের কাছে পাওয়ার প্ল্যান্ট বানায়, যেই পাওয়ার প্ল্যান্টের মানে ইন্ডিয়ার ভিতরেই, বাংলাদেশের বর্ডারের কাছে, যাতে পাইপ খুব সহজে চলে আসে বাংলাদেশের ভিতরে, যে এই পাওয়ার প্ল্যান্টের কাজই হবে হইলো বাংলাদেশে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা। 1600 কিলোওয়াটের আশপাশে এক্সপোর্টের চুক্তি হয়। তো 2017 সালে এই চুক্তি হয়, 2017 সাল থেকে টাকা দেওয়া শুরু হয়, তখনও প্ল্যান্ট বানায় নাই, কিন্তু ধরো টাকা দেওয়া শুরু। তো এবং টাকা দেওয়া শুরু হয়েছে, এবং চুক্তিটা যেটা হয় সেটা হইলো, নর্মালি চিন্তা করো তুমি, ইন্ডিয়া থেকেই ইলেকট্রিসিটি কিনতেছিল বাংলাদেশ অলরেডি 6 টাকা পার কিলোওয়াট আওয়ার, আদানি গ্রুপের সাথে চুক্তি হয় 14 টাকা পার কিলোওয়াট আওয়ার, এবং আদানি গ্রুপও ইন্ডিয়ান, সেম। সো এখন যখন সবাই জিজ্ঞেস করে যে এইটা কি কেমন কথা হলো, আমি তো অলরেডি ইন্ডিয়া থেকে ইলেকট্রিসিটি আনতেছি 6 টাকা, এখন হঠাৎ করে আমি ইন্ডিয়ার একটা গ্রুপ থেকে, তখন বলা হয় যে আদানি গ্রুপ যে কয়লা ইউজ করে সেটা খুবই হাই কোয়ালিটি কয়লা। সো যেহেতু এটা হাই কোয়ালিটি কয়লা, এই কারণে তোমার এটার দাম একটু বেশি, এটা খুবই পরিবেশ সচেতন। এবং বাংলাদেশ সরকার যেহেতু খুবই গ্রিন এনার্জি হ্যান, তো রাজি সবাই। তো Next রাজি হবে এর টোটালি। এরপরে যেটা হয়, এরপরে আদানি গ্রুপ বলে যে এই আমাদের যেহেতু হাই কোয়ালিটি কয়লা, এই হাই কোয়ালিটি কয়লা তো যে কারো কাছ থেকে কেনা যাবে না, এই কয়লা কিনতে হবে এই কোম্পানি থেকেই। সেই কোম্পানিটা অস্ট্রেলিয়া, ওই কোম্পানিটাও আদানি গ্রুপের, ওই কোম্পানিটার কাজ হলো ওরা কয়লা বেচে, ওইটা হলো কয়লার ব্যবসা। সো ভালো কথা। এখন ওই হাই কোয়ালিটি কয়লা যেটা কিনতে হবে, ওটাও কেনার টাকাও বাংলাদেশের দিতে হবে, এরকম একটা ডিল হয়। সো এবং দেখা যায় যে নর্মালি বাংলাদেশে অলরেডি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আছে, পায়রা টায়রা অনেকগুলো, বাংলাদেশের ভিতরে কয়লা দিয়ে আমরাও বিদ্যুৎ বানাই। তো আমরা কয়লা দিয়ে যখন বিদ্যুৎ বানাই, তখন দেখা যায় যে ওই কয়লা ইম্পোর্ট করতে পার টন $250 এরকম একটা খরচ হয়। কিন্তু আদানি গ্রুপ যে পাওয়ারফুল ভালো কোয়ালিটির কয়লা, ওটা দেখা যায় পার টন $400-এরও বেশি। তো এটা নিয়ে কিছু কোয়েশ্চেন হয়, বাট তেমন মেজর কোয়েশ্চেন হয় না, যে এটা ভালো তো ভালো হলে কী করার আছে। তো এরপরে এক্সপোর্ট শুরু হয়, এক্সপোর্ট শুরু হয়, এবং এই এক্সপোর্ট শুরু হওয়ার সাথে সাথে
ইন্ডিয়ার বাংলাদেশের এক্সপোর্ট ক্যাটাগরিতে আগে ধরো গরু থাকতো, পেঁয়াজ থাকতো, হ্যান ত্যান, যে ইন্ডিয়া বাংলাদেশের এক্সপোর্ট মার্কেট একদম উপরে চলে যায় বিদ্যুৎ। সো বাংলাদেশ ইন্ডিয়ার থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পোর্ট করে সবচেয়ে বেশি টাকার, সেটা হলো গিয়ে ইলেকট্রিসিটি। এবং ইন্ডিয়া বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিস এক্সপোর্ট করে সেটা হলো গিয়ে ইলেকট্রিসিটি। তো এবং এর কিছুদিন পরে, নট শুধু এটা রিজন না, বাট এটা একটা বড় রিজন, আদানি হয়ে যায় এশিয়ার সবচেয়ে বড় লোক মানুষ, আহ, গৌতম আদানি যিনি। সো এটা একমাত্র কারণ না, বাট এটা ওয়ান অফ দ্য কারণস। সো এই এটা হলো গিয়ে কাহিনী। এবং বাংলাদেশ 14 টাকা, পরবর্তীতে এটা বাইরে 16 টাকা হয়, 16 টাকা পার কিলোওয়াট আওয়ারে আদানি গ্রুপ থেকে ইলেকট্রিসিটি কিনতেই থাকে। এবং একই সাথে নর্মাল ইন্ডিয়ার মার্কেট থেকে 6 টাকা পার কিলোওয়াট আওয়ার, যেটা পরে বেড়ে 7.5 টাকার মতো হয়, ওটাও কিনতেই থাকে। একই মার্কেট থেকে দুই ধরনের ইলেকট্রিসিটি আসতেছে, দুই দামে, এবং একটার দাম আরেকটা ডাবল এরকম। এর মাঝখানে মানে যেটা হয় দেখা যায়, ঠিক আর কি, মানে ধরেন গুলশান বনানীতে 14 টাকার ইলেকট্রিক বিল, আর অন্যগুলা হচ্ছে লাইক মিরপুরে হচ্ছে 6 টাকা, এরকম। এরপরে দেখা যায় যে আদানি গ্রুপ যে কয়লা ভিত্তিক প্রকল্প দিয়ে, এরপরে হঠাৎ করে রিয়ালাইজ হয়, বিভিন্ন রিপোর্টে দেখা যায় যে আহ, আদানি গ্রুপ থেকে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ আনতেছে বাংলাদেশ, এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ আসলে আমরাই বানাইতে পারি, বিকজ আমাদের 10,000 কিলোওয়াট কেপাবল পাওয়ার প্ল্যান্ট আইডল। কেন আইডল? আচ্ছা। কারণ আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ বানাবো না, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে চলে যাব। কয়লা খারাপ, কয়লা পরিবেশের অনেক ক্ষতি আছে, আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দিকে আগাবো না। এই লজিকে আমাদের 10,000 কিলোওয়াট এরকম সংখ্যক বিদ্যুৎ আমরা বানাইতে পারতাম। আমাদের পাওয়ার প্ল্যান্টও আছে বাংলাদেশে, কিন্তু আমরা বানাই না, কারণ আমরা বাজে কয়লা কিনবো না বা কয়লা দিয়ে বিদ্যুৎ বানাবো না। কিন্তু সেম কয়লা দিয়ে বিদ্যুৎ বানাচ্ছে আমাদের বর্ডারে, ওইটার থেকে আমরা ইম্পোর্ট করতেছি ডাবলেরও বেশি দাম দিয়ে। এই জিনিস চলতেছিল এবং এখনও চলতেছিল। গত সপ্তাহে হঠাৎ করে, সো এই রিসেন্ট সরকারের গভর্নমেন্ট ফলের পরে ইন্ডিয়ান সরকার একটা নতুন রুল জারি করছে যে এখন থেকে ইন্ডিয়ান কোনো কোম্পানি যদি দেশের বাইরে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করতে চায়, তাইলে তাদের স্পেশাল পারমিশন লাগবে, এবং বেশিরভাগ কোম্পানিকে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করতে দিবে না। সো খুবই সারপ্রাইজিং, এতদিন ধরে কখনো কিছু হয় নাই। ঠিক যখন আমাদের গভর্নমেন্ট শিফট হইলো, যখন এই যে হাসিনা সরকার ফল করলো, তখন হঠাৎ করে ইন্ডিয়ান সরকার বললো যে এখন থেকে আর এক্সপোর্ট করা যাবে না। তো বাংলাদেশ এখন কারেন্ট সিচুয়েশনে 10%-এর মতো বাংলাদেশের টোটাল ইলেকট্রিসিটি আসে আদানি গ্রুপ থেকে। টোটাল ইলেকট্রিসিটি 10% আদানি গ্রুপ থেকে আসে, এখনও বন্ধ হয় নাই। তো এখন সবাই একটু সন্দিহান ব্যাপারটা নিয়ে, যে আসলে কি হবে জিনিসটা, আসলে কি ইলেকট্রিসিটি ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে, অল্টারনেটিভ সোর্স আসবে, না দাম কমবে, না কী হবে না হবে, না কেউ কিছু এখন জানে না। সেটা হলো গিয়া ইলেকট্রিসিটি বিষয় একটা মজার বিজনেস গল্প। ইয়া, অলসো একটা জোক থাকতো যে কারেন্ট চলে গেলে অনেকক্ষণ মাঝখানে 2-3 দিন এরকম হয়েছে যে ও ইন্ডিয়ার সাথে মনে হয় ঝগড়া হয়েছে, ওরা কারেন্ট বন্ধ করে দিছে। মেক সেন্স, কিন্তু এখন মেক সেন্স। মেক সেন্স। কারণ হ্যাঁ, ইন্ডিয়া হ্যাঁ, খুবই পাওয়ারফুল, বাট বিদ্যুৎ চিন্তা করো কি I অবস্থা। think ওটা অলওয়েজই একটা ক্রাইসিস ছিল আমাদের, মানে এটা যে খুবই স্কেরি ভাবে, খুবই এক্সপেন্সিভ ভাবে সলভ করছে, ওটা এখন বুঝতেছি আর কি আমরা। যাই হোক, আই থিঙ্ক হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা বিজনেস স্ল্যাশ পলিটিক্স একটা গল্প। এখন হ্যাঁ, কামিং ব্যাক টু বাংলাদেশ, আমি একটা ই কম, বাংলাদেশে ই কম কেমনে চালাইতে হয় একটা মাস্টার ক্লাস নিব 2 মিনিটে, যেটা ইয়েস, আমি বানাচ্ছি, বাট পুরোপুরি বানাই নাই, বাট আমি আপনার অ্যাডভাইসও নিব, আর আপনাকেও আমি এক্সপোজ করব। সো ওকে, বাংলাদেশে যদি ই কমার্স মানে কেউ রান করতে চায়, সো সব ই কমার্সের একটা স্টার প্রোডাক্ট লাগবে। স্টার প্রোডাক্টটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে? এটা হচ্ছে প্রোডাক্টস যেটা 400 টাকার বেশি মার্জিন থাকবে। কেন 400 টাকা, কেন 100 টাকা না? কারণ আপনি যখন একটা অ্যাড রান করবেন, যেরকম আমাদের বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ খালিদ ফারহান যে অ্যাডস রান করে, দেখবেন মানে দিতেই থাকবে, রিটার্গেটই করতে থাকে। সো যখন আপনি 1,000 জনকে দেখাবেন, মানে ওটার জন্য তো ফেসবুক আপনাকে টাকা কাটবে, রাইট? বাট কিনবে তো 20 জন, বাট আপনার কস্টও 1,000। সো আপনার যখন হাই মার্জিনস থাকবে, আপনি বেশি টার্গেট করতে পারবেন। ফারহান ভাই, যদি আমি ভুল বলে থাকি প্লিজ আটকেন, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে স্টার প্রোডাক্টটার পেইন পয়েন্টস থাকতে হবে। পেইন পয়েন্টস মানে কি, পেইন পয়েন্টস কেন? কারণ পেইন পয়েন্টস গুলার দেখেই মানুষ কিনে। সো ধরেন আপনি দেখবেন, যেরকম আপনার ফ্রাইডেতে একটা ছিল হচ্ছে হাইট, জুতার নিচে হাইট বাড়ানোর যেটা হ্যাঁ, প্রোডাক্ট ছিল, জুতার নিচে দিবেন যে কোনো জুতায় আপনার একটু লম্বা লাগবে, যেটা আমার ইউজ করা উচিত। সেকেন্ড হচ্ছে ব্যাক পেইন সবাই আছে। সো আপনি ডিরেক্ট পেইন্টসগুলো যখন অ্যাডে দেখাবেন, ওই অ্যাডটার কনভার্সন রেটস খুব ভালো হয়ে যাবে। যেরকম আমরা ম্যাট কফিতে যেটা অনেক দেখাইতাম আগে হচ্ছে ওয়াশের পর সেম থাকবে, বিকজ এটা একটা খুবই বড় একটা পেইন পয়েন্ট, যে ওয়াশের পর কাপড় সেম থাকে না। এখন প্রোডাক্টটার কি থাকতে হবে? প্রোডাক্টটা একটা আমব্রেলার নিচে থাকতে হবে। আপনি ধরেন একটা জাস্ট ব্যাক পেইন
ওয়ালা প্রোডাক্ট তো একটাই, আবার ব্যাক পেইন অনেকভাবে সলভ করা যায়। ধরেন একটা ক্রিম আছে, রাইট? ক্রিমওয়ালা প্রোডাক্টস আছে, আপনি সিটের সাথে কভার আছে, বাট আপনার প্রোডাক্টটা যদি জাস্ট ওইটার বেসিসে না হলে একটা আমব্রেলা অফ প্রবলেমস সলভ করে, তাইলে এটা খুবই একটা ভালো আমব্রেলা নিচের মধ্যে পড়ে। এক্সাম্পল দিই, সো বাংলাদেশে একটা কোম্পানি আছে যেটা থেকে আমি অনেক শপিং করি, সেটা হচ্ছে বিডি শপ। সো বিডি শপ হুম, সবাই কিন্তু টেক প্রোডাক্টস বেচে, রাইট? বিডি শপ খুবই ইন্টারেস্টিংলি ওদেরকে একটা ইউটিউবার স্ল্যাশ কন্টেন্ট ক্রিয়েটর নিশে ফেলছে। সো আপনি যদি ওদের সাইটে যান, দেখেন মাইক্রোফোন, ট্রাইপড, এইসব জিনিস বেচতেছে। ওয়াইফাই, কারেন্ট চলে গেলে ওয়াইফাই তাও চলবে, এটার ব্যাকআপ। সো ওরা কিন্তু বেচতেছে ঠিকই সেম প্রোডাক্টস, বাট খুবই আমব্রেলা ওয়ালা একটা নিশে প্রোডাক্টটা পুশ করতেছে। তো আমি যখন একটা ইউটিউবার স্ল্যাশ কন্টেন্ট ক্রিয়েটার, আমি যখনই আমার ট্রাইপড লাগে, আমার ফার্স্ট মাথায় আসে যাচ্ছে বিডি শপ। আমার যখন ব্যাটারি লাগতেছে, আমি বিডি শপ। সো একটা আমব্রেলা নিশে যখন আপনি সার্ভ করবেন, তখন ওইটার একটা ভ্যালিউ থাকবে, রাদার দেন জাস্ট বিইং আ ফেসবুক পেজে আমব্রেলাও বেচে একটা, ছাতাও বেচে একটা, গিটারও বেচে একটা। সো একটা একটা আমব্রেলা থাকলে আপনি তখন একটা ব্র্যান্ডও ক্রিয়েট করতে পারবেন যে এই কোম্পানিটা এটা সলভ করতেছে। একটা পেজ ছিল ফেসবুকে, ওরা পরে আই ডোন্ট থিঙ্ক কন্টিনিউ করছে, কেয়ার মি কি করতো, লিটারেলি পেইন পয়েন্টসই বেচতো। সো আপনার ধরেন হুম। এই যে শোল্ডার পেইন, সিট উঁচু করা, আপনার অফিসের ডেস্কে পায়ের নিচে পা রাখার স্ট্যান্ড, সো খুবই স্পেসিফিক পেইন পয়েন্টস গুলো ওরা সেল করতো। সো যখন আপনি একটা ইকম ব্র্যান্ড বানাবেন, মেক শিওর ওটা একটা আমব্রেলার নিশে থাকে। এরপর খালিদ ফারহানের কোর্স ইন 2 মিনিটস, বেসিক্যালি আপনি একটা ফেসবুক অ্যাড, একটা ভিডিও বানাবেন ওই প্রোডাক্টের, যেটা খুবই ভালো একটা হুক থাকবে, আর একটা ফটোশুট করবেন, ওই ভিডিও ভিউজগুলোকে রিটার্গেট করে ফটোশুটটা দেখাবেন। তারপর একটা কিলার ল্যান্ডিং পেজ বানাবেন, যেটাতে অনেক অফার্স দিবেন, অনেক ডিটেলসে কথা বলবেন, অনেক ফ্রি ভ্যালিউ দিবেন। তারপর আপনি ক্যাশটা পাবেন, যেটা দিয়ে আপনি পার্টি করতে পারবেন। এখন আমি তো এটা 2 মিনিটে বলছি, বাট এখন গুড হুকের একটা 1 ঘন্টার এপিসোড হইতে পারে, ফটোশুটের একটা 1 ঘন্টা এপিসোড হইতে পারে, ল্যান্ডিং পেজের একটা ক্রেজি এপিসোড হইতে পারে। সো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, সাবরি সুবি, না ওর নাম ভুলে যাই আমি বানানটা খালি, সাবরি সুবির একটা ইউটিউব ভিডিও আছে, ওটা দেখবেন। আমি কমেন্টে পরে দিয়ে দিব, ওই চ্যানেলটা ফলো করবেন, তাইলেই আপনার ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয় বুঝে যাবেন। তো এটা ছিল আমার 2 মিনিটের বিডি ইকম প্লেবুক। কেমন লাগছে বলো? নাইস। খুবই সুন্দর একটা একটা এক্সাম্পল দাও। মনে করো যে তুমি কিছু একটা এই প্লেবুক ফলো করে তুমি একটা বিজনেস লঞ্চ করবা। হ্যাঁ। এক্সাম্পল দাও, কি বিজনেস, কি পেইন পয়েন্ট, কি লঞ্চ তো করতেছো? আমরা আমার একটা পরিচিত মানুষ করতো, যে হচ্ছে শেপ, আপনি শেপের ব্যাপারে শুনছেন, যে হচ্ছে হ্যাঁ। লন্ড্রি আন্ডার গার্মেন্টস ব্যাচে, রাইট? তো ওরা মেয়েদের কিন্তু কি একটা পেইন পয়েন্ট সলভ করতেছে, হুইচ ইজ মেয়েরা যখন লন্ড্রির শপিং এ যায়, ব্রা শপিং এ যায়, ওটা খুবই ইনকনভিনিয়েন্ট। সো ওরা ওইটা অনলাইনে ভালো দামে বেচতেছে। সো হাই মার্জিন প্রোডাক্টস নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ওরা জাস্ট লন্ড্রির প্রোডাক্টসও বেচছে না, হাইজিন প্রোডাক্টসও বেচতেছে। সো মেয়েদের হাইজিন প্রবলেমস থাকে, ওটা বেচতেছে। সো একটা আমব্রেলা অফ প্রোডাক্টস হয়ে গেল। আপনি, you are also an umbrella of products, কিন্তু আপনি you're giving ways to make money, and not just হুম। video editing. You're giving multiple sources of it. So passive journal is an umbrella of products, which is why it works and margins 500 টাকার বেশি। Prove my গট concept ইট। wrong. ট্রু। এই মার্জিনের ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল। এটা অনেক মানুষ বুঝে না। অনেক মানুষ ভাবে যে আমি 500 টাকা দিয়ে একটা জিনিস ইম্পোর্ট করছি বা কিনছি অমুক বাজার থেকে, আমি 600 টাকা এটা বেচা শুরু করতে পারবো। ওভাবে আপনার অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে অনেক সময় বুঝে না মানুষ যে লস হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ইনিশিয়াল ট্র্যাকশনের কারণে শুরুর দিকে অ্যাড পারফরমেন্স ভালো হওয়ার কারণে অনেকে বুঝে না যে আসলে যে ওভাবে বিজনেস চলবে না। কারণ যতদিন যাবে আপনার অ্যাড কস্ট বাড়বে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বাড়বে, এবং ডেলিভারি সার্ভিস হ্যান ত্যান, রিটার্ন আসলে ওইটা সব মিলাইলে এনাফ মার্জিন যদি না থাকে আপনার কখনোই বিজনেস বড় হবে না। সো আমি ইয়া, এরকম ট্রু। প্লে বুকস বানাচ্ছি অনেকগুলা, যেরকম আরেকটা প্লে বুক বানানোর চিন্তা করছি, যেটা আমি লিস্টও করছি, হচ্ছে হিডেন কস্ট প্লে বুক। সো কি কি হিডেন কস্ট থাকে একটা বিজনেসে, যেরকম সিওডি বললেন, রাইট? অনেক অনেক বিজনেস আমি দেখছি, ওরা সিওডি তে যে 1% কুরিয়ার কেটে ফেলে, এটা ওরা দেখেই না। সো ওরা দেখে না যে অনলাইনে পে করে ফেললে যে কস্টটা বাঁচে, ওইটা ওরা দেখে না। প্লাস সিওডি তে কিন্তু রিটার্নস অনেক হয় আপনার, হুম। যখন অনলাইন পেমেন্টে রিটার্নস কমে যায়। সো এটা নিয়ে একটা, আরো যে এমপ্লয়িরা টিস্যু কত ইউজ করে, এটাও একটা কস্ট যেটা কেউ রিয়েলাইজ করে না। মানে কথার কথা বলতেছি আর কি। সো ইয়েস, এই নাইস। প্লেবুকটা কি ভাই আমরা বেচতে পারবো?
অবশ্যই আমি শিওর আপনারা যারা প্লেবুকটা কিনতে আগ্রহী আপনারা আফিনের সাথে যোগাযোগ করুন ওর পেজে, যে এনাফ মানুষ যোগাযোগ করলে আমাকে আমাদের পরের এপিসোডে জানাবে, আমরা ওটাকে আর একটা ইনস্টিটিউশনালাইজ মার্জিন টার্জিন বাড়ায় কোনো একটা ব্যবস্থা। ইয়েস, ওকে, ওকে। তুমি কি তুমি কি টেলিগ্রাম ইউজ করো? না, বাট আছে আর কি। তাহলে তুমি টেলিগ্রামের পর্ন সাথে কেমন কোথায় যেন দেখো? অ্যাসোসিয়েশন চলে আসে, বুঝছেন? কোন গ্রুপ টুপে আর যাই দেখি। টেলিগ্রাম কিসের জন্য জানি নামাইছিলাম। গাইস প্লিজ, আমি উল্টাপাল্টা কিছু জাস্ট টেস্ট করার জন্য। সো টেলিগ্রাম বাংলাদেশে মেইনলি ইউজ হয় পর্ন ডিস্ট্রিবিউশন অ্যান্ড পাইরেসি, এই দুইটা কারণে মেইনলি ইউজ হয়। এছাড়া আমার মনে হয় না টেলিগ্রাম আর মেজরলি। টেলিগ্রাম হইল, সো যদি আপনি, সো গুলশান বনানীর জন্য যেটা ডিসকর্ড, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের জন্য ওটা টেলিগ্রাম। আপনি এভাবে চিন্তা করতে পারেন যারা টেলিগ্রাম চিনেন না। তো ইট বেসিক্যালি হ্যাঁ, একই রকম জিনিস, যদিও ডিসকর্ড মেনলি স্ট্রিমিং এর জন্য বানানো হয়েছিল, টেলিগ্রাম ফাইল শেয়ারিং এর জন্য। আপনার তো ভিডিও যদি টেলিগ্রামে পাওয়া যায়, ইটস স্কেরি, ইউ শুড বি ওয়ারিড। কোন ধরনের ভিডিও? কোর্স? এটাই 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 টেলিগ্রামে ওর ওকে, ভিডিও দেখছো, কেউ বললে কি যে টেলিগ্রামে, তো ইটস আ প্রবলেম। হ্যাঁ, কেন তোমার জিজ্ঞেস করছেন? এক লোক পাভেল দুরভ, রাশিয়ান, উনি 2000 উনি 2001 বা 2 এরকম সময় রাশিয়ায়, ওনার জন্ম, বেড়ে ওঠা রাশিয়ায়, টেক অন্টারপ্রেনার। সো উনি রাশিয়ায় একটা অ্যাপ বানাইছিল, যেই অ্যাপের কাজ ছিল অনেকটা টেলিগ্রামের মতোই, যে এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান। আমি যাকে মেসেজ পাঠাচ্ছি সে শুধু দেখতে পারবে, সে ছাড়া আর কেউ দেখতে পারবে না, ইভেন প্ল্যাটফর্ম নিজেও দেখতে পারবে না, টেলিগ্রাম নিজেও দেখতে পারবে না, এই এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান। সো এটা সে রাশিয়ায় বানাইছিল। বানানোর কিছুদিন পর দেখা গেল যে রাশিয়ায় পুতিন বিরোধীরা, সো অ্যান্টি গভর্নমেন্ট যারা, তারা এই প্ল্যাটফর্ম ইউজ করতেছে, এই অ্যাপ ইউজ করতেছে নিজেদের মধ্যে মেসেজের জন্য, নিজেদের ওই যে সংগঠিত করার জন্য, প্রোটেস্ট অর্গানাইজ করার জন্য। তো এরপরে রাশিয়ান গভর্নমেন্ট ওনাকে ধরে বলে যে এটা কি বানাইছস, এটা এগুলো বন্ধ। তো তখন সে বলে যে না, এটা তো বন্ধ করা যাবে না, এটা আমি বানাইছি অনেক শখ করে। তার বিষয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ হইতে থাকে রাশিয়ান গভর্নমেন্টের সাথে। শেষ পর্যন্ত ওকে কি কি হুমকি ধামকি দিছে এটা তো আমরা জানি না, বাট শেষ পর্যন্ত ও রাশিয়ায় পুতিনের সাপোর্টার, ধরো রাশিয়ার সালমান এফ রহমান টাইপ কারো কাছে ওটা বেচে দেয়, বেচে দিতে বাধ্য হয় আর কি। রাশিয়ার গভর্নমেন্ট ওকে মেইনলি বলে যে বেচে দিতে হবে এটা। তো এটা বেচে দেয়, বেচে দেওয়ার পর ও কোনো একটা অজানা কারণে ওকে রাশিয়া থেকে চলে যেতে হয়। তো ও তারপর রাশিয়া থেকে চলে যায়, দুবাইয়ে সেটেল হয় 2004 সালের দিকে। দুবাইয়ে সেটেল হয় এবং ফ্রেঞ্চ সিটিজেনশিপও পায়, সম্ভবত ফ্রেঞ্চ সিটিজেন হয়। তো 2006 সালে, 2004 দুবাইয়ে সেটেল হইলো। সেটেল হওয়ার পরে 2-1 বছরও কিছু করে না টরে না। তারপরে 2006 সালে ওর মনে হয় আবার কিছু একটা করা উচিত। ও এবার একটা অ্যাপ বানায়, যে অ্যাপের কাজ এক্স্যাক্টলি সেম, যে মেসেজ আদান প্রদান এনক্রিপ্টেড। এবার এটা নাম দেওয়া হয় টেলিগ্রাম। সো এই হইল গিয়া টেলিগ্রামের শুরু। তো এরপরে টেলিগ্রাম নিয়েও সিমিলার কাহিনী শুরু হয়, বাট এখন যেহেতু ইউরোপে চলে আসছে, মানে থাকে দুবাই, বাট কোম্পানি সম্ভবত ফ্রান্সের বা এরকম কোনো একটা, আমি এক্সাক্ট জানি না, আপনার গুগল করে নিন। বাট মেইনলি ইউরোপিয়ান, এখন টেলিগ্রাম সব দেশে অ্যাভেলেবল মোটামুটি। সো যেই দেশে অ্যাভেলেবল সেই দেশের ল অ্যাবাইড করতে হয় ওই প্ল্যাটফর্মকে, এটা নিয়ম। So, যেমন ধরেন এই কারণে জুনায়দ আহমেদ পলক ফেসবুক যখন বাংলাদেশের কথা শুনে না, তখন রাগ হয়, কারণ নিয়ম হইল গিয়া যে যে দেশে আপনি প্ল্যাটফর্ম চালাতেছেন ওই দেশের রুল আপনার মানতে হবে, ল মানতে হবে। তো এই এই লোক তখন পুরো পৃথিবীতে উনি অপারেশন চালানো শুরু করে, টেলিগ্রাম টেলিগ্রাম চলতেছে চলতেছে, এবং কিছুদিন পরে কনসার্ন শুরু হয় যে এই যে ধরো সেক্স ট্রাফিকিং, পর্নোগ্রাফি, চাইল্ড পর্নোগ্রাফি, পাইরেসি, হাবিজাবি যা যা ধরনের অপরাধ আছে ওগুলার আলাপ আলোচনা করার পারফেক্ট প্ল্যাটফর্ম হলো টেলিগ্রাম। যেহেতু সব কিছু এনক্রিপ্টেড থাকে, বেশ সেফ, ডিলেটও হয়ে যায় অনেকটা অটোমেটিক্যালি। সো সব মানে একদম পারফেক্ট। আমি যদি কোনো একটা ক্রাইম করতে চাই এবং আমার তোমার সাথে আলাপ করতে হয়, আমি তোমার সাথে অবশ্যই টেলিগ্রামে আলাপ করতে চাবো। তো আজকে টেলিগ্রামকে দিব। সো টেলিগ্রামকে অনেকবার বলা হয় যে আপনারা মডারেশন বাড়ান, আপনারা কোনো একটা কেউ রিপোর্ট করলে এই বিষয়ে কিছু একটা করেন। টেলিগ্রাম সবসময় বলে যে না, মডারেশনের কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। অনেক 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 কিছু বলা হয়, এবং শেষ পর্যন্ত গতকালকে, আজকে আমরা ভিডিও রেকর্ড করতেছি 26 আগস্ট, 25 আগস্টে টেলিগ্রামের এই যে ফাউন্ডার উনি অ্যারেস্ট হয়েছে ফ্রান্সে। ফ্রান্স এয়ারপোর্টে উনি প্রাইভেট জেট নিয়ে আরেক জায়গায় যাচ্ছিল। উনার নিজের প্রাইভেট জেট প্রথমে ফ্রান্স এয়ারপোর্টে আসছিল দুবাইয়ের থেকে, এরপরে উনি আরেক জায়গায় যাচ্ছিল, যাওয়ার পথে ওনাকে ফ্রেঞ্চ পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো এখন দেখো নিয়তি, রাশিয়া এখন বলতেছে ফ্রান্সকে যে এটা আমাদের একজন সিটিজেন যে ফ্রি স্পিচ প্রচার করার জন্য কাজ করছিল, তাকে আপনারা কিভাবে আটকাইলেন? এটা তো মানা যায় না, এটা ছেড়ে দিতে হবে। ফ্রেঞ্চ পুলিশ এখন পর্যন্ত কিছু বলে না, এই মুহূর্তে উনি ডিটেইনড। হ্যাঁ, বাট উনি বলতেছে আর যাই করেন আমাকে রাশিয়া পাঠাইয়েন না, বিকজ রাশিয়া পাইলে ওকে ডুবিয়ে দিবে।
তো এই খুবই এই হলো গিয়া উনার কাহিনী। উনি একজন বিলিয়নিয়ার, বাট এই মুহূর্তে উনি জেলে। ওয়াও। বাট আমাদের অনেক বাংলাদেশি বিলিয়নিয়ারও জেলে এখন, বাট বিলিয়নিয়ারদের জন্য আরেক সময় ভালো না, অনেকদিন ধরে হ্যাঁ ভালো না। গত বছর আমরা দেখছি বিলিয়নিয়াররা সবাই পানিতে ডুবে যাচ্ছে, যে টাইটানিক দেখতে যেয়ে ডুবে গেল। তারপর আরেকটা কি জানি রিসেন্টলিও ডুবছে, ফ্রান্সেই বা হ্যাঁ, এরকম কোথাও, কি জানি তারপর দেখতে ওই যায়। ক্রিপ্টোর একটা কে জানি অ্যারেস্টেড হইলো। রাইট, রাইট। অনেক। হ্যাঁ, স্যাম হ্যাঁ, ব্যাংকম্যান ফ্রিড অ্যারেস্ট হ্যাঁ, হইলো সাইমন। 1.5 বছর আগে। হ্যাঁ। সো বিলিয়নিয়ারদের সময় না, ভালো না। যেটা বলছি, স্পিকিং অফ প্ল্যাটফর্মস, আপনি বলছিলেন যে ফেসবুক, ইজ দিস ট্রু যে ফেসবুকের রুলস গুলো একটু কান্ট্রি ওয়াইড ওরা মেনে চলে, রুলস গুলো অ্যাবাইড করে চলে? বিকজ নাইলে কিন্তু ফেসবুকও সিমিলার প্রবলেমে ফেস করতো, রাইট? বিকজ আপনি যদি ইউএস দেখেন, আমাদের বাংলাদেশের ফেসবুকের ইউজ কেস দেখেন, অনেক কিছু কিন্তু মানে চাইলে গভর্নমেন্ট বন্ধ করে দিতে পারতো। সো হুম, ফেসবুক কিন্তু কান্ট্রি ওয়াইজ পার্টনারশিপ আমার মনে হয় করে। ইজ দিস ট্রু, ওর আমি হইতে পারে অ্যাস্কিং? করে। আই এম নট শিওর। আমি মানে ফেসবুক বড় বড় ইন্টারন্যাশনাল বডির কথা তো শুনে, এটা শিওর। হ্যাঁ, কারণ এই যে হ্যাঁ, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নে যখন অ্যাড লগুলা, প্রাইভেসি লগুলো আসলো, তখন ফেসবুক আমাকে অপশন দিছিল, যেহেতু আমি ইউরোপে থাকি, যে আপনি কি টাকা দিবেন নাকি আপনার আমি অ্যাড দেখাবো। সো এরকম হ্যাঁ, অপশন সব ইউরোপের সব দেশের মানুষকে দেখানো হয়েছিল। এবং আমরা অনেকে যারা অ্যাড দেখতে চায় তারা অ্যাড দেখছে, যারা টাকা দিতে চায় তারা টাকা দিছে। 13.99 আমাদের এরকম কিছু একটা। সো ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান মার্কেটেরা যখন বড় বড় জিনিসপত্র করে, তখন আই থিঙ্ক ফেসবুক মানে। বাট এক্স্যাক্টলি মানে বলে বাংলাদেশের ব্যাপারে কোনো কেয়ার করে বলে আমার মনে হয় না। বাংলাদেশ কি বলে না বলে, আমার ধারণা মার্ক জাকারবার্গ বা ফেসবুকের ইম্পর্টেন্ট কেউ জানেই না যে নেই। বাংলাদেশের আইসিটি ডিভিশন থেকে ওনাদের কিছু একটা করতে বলা হয়েছিল। আমার ধারণা ওটার কোনো আইডিয়াও নেই, কেউ ও জানেই না, না। আমি শিওর। আমি শিওর। তো ওনাদের কোনো ওদের কেয়ার জন্য করে না, জানেও না। নিয়েও যায় মানে আমাদের ইন্টারেস্ট গুলা। তো হ্যাঁ, একদমই না। আচ্ছা, তো আরেকটা জিনিস আই থিঙ্ক আজকে পডকাস্টে একটু করে বলি, বাট পরে এটা নিয়ে একটা সেপারেট আলাপ করতে হবে। সেটা হচ্ছে একটা স্টার্ট আপ আছে। সো যখন আমরা বিজনেস নিয়ে কথা বলি, হ্যাঁ, কিছু টাইপ অফ বিজনেস আছে যেটা শুরু করতে টাকা লাগে না, অ্যান্ড মোস্টলি ওই বিজনেসগুলো হয় হচ্ছে ইনফরমেশন বেসড বিজনেস। সো আপনি যদি আপনার কাছে একটা স্কিল থাকে যে আপনি ইনফরমেশন কম্পাইল করতে পারেন, এইটার একটা খুবই ভালো ব্যবসা আছে, বা মানুষ একটা প্ল্যাটফর্মে আনতে পারেন। সো একটা এক্সাম্পল আমি যদি দেখি, এটা আমি মাই ফার্স্ট মিলিয়নে দেখছিলাম, ডিজাইন জয়। সো ডিজাইন জয় কি করে, ইটস শুনলাম, বলে পরিচিত। যে, হ্যাঁ, বলে ওয়ান পার্সন এজেন্সি, বাট আই এম শিওর এখানে অনেক আছে। সো ডিজাইন জয় ইজ বেসিকলি ইউ ক্যান বাই আ সাবস্ক্রিপশন, একটা সাবস্ক্রিপশন কিনে ওকে আপনি অ্যাসাইন করতে পারবেন। সো ইউ ক্যান রিকোয়েস্ট দুইটা, বা এই যে ওয়ান রিকোয়েস্ট অ্যাট এ টাইম, 48 ঘন্টার মধ্যে যে কোনো লোগো ডিজাইন, থাম্বনেইল, এইসব জিনিসপাতি করতে বেসিক্যালি পারবেন। একটা পেমেন্টে আনলিমিটেড ডিজাইন, বাট ওয়ান অ্যাট আ টাইম, এরকম একটা সার্ভিস হইল গিয়ে ডিজাইন জয়। আরেকটা আছে ডিজাইন পিকেল আই থিঙ্ক। আরেকটা আছে হ্যাঁ, কি জানি একটা অনেক আছে। হুম। ব্যানানা সামথিং, এরকম আরেকটা ছিল। চার বাট পাঁচটা ওদের আছে এরকম। ওদের আহ, ওরা যেভাবে সেল করে সেটা হচ্ছে, আপনি যদি একটা ডিজাইনার রাখেন মাসে, আপনি 15,000 টাকা দিচ্ছেন, বাট আপনার কাজ করাচ্ছেন 2,000 টাকার, তো আপনার তো লাভ হইলো না। সো আপনি এই সাবস্ক্রিপশন নিলে আপনি পজও করতে পারবেন। সো ধরেন আপনি 21 দিন কাজ করাইলেন, বাকি 9 দিন আপনি পরের মাসে করতে পারবেন, যেটা ওরা এখানে এক্সপ্লেন করে। এই যে billing cycle are basing 31 days period, 21 days, and then decide to pause your subscription. That means the billing cycle will be paused and you'll have 10 days of service remaining. So ও কি করতেছে, ওর কিন্তু এমপ্লয়ি কস্ট নাই, বিকজ ও হচ্ছে পুল অফ কিছু কামলা রাখছে, কাজ আসলে হুম, ওদেরকে দেয়, প্রজেক্ট, আই এম শিওর প্রজেক্ট বেসিস ওকে একটা টাইম দিয়ে দেয়। ও ক্লেম করে এটা 1% এজেন্সি, আমার মনে হয় না এত সহজ হওয়ার কথা না। বাট ব্র্যান্ডিং, স্লাইড ডেক্স, ওয়েব ফ্লো, এসব আপনি বানাইতে পারবেন। সো বুঝতে পারছি। এখন এটা আপনি কিভাবে রেপ্লিকেট করতে পারেন? আম, নাইস। এটা আপনি এবং আই থিঙ্ক রেপ্লিকেট করা পসিবল। আপনার যেটা করতে হবে, বাংলাদেশের মার্কেটে খুব ইজিলি পসিবল। তুমি যদি করতে চাও, আই থিঙ্ক তুমি পরের পডকাস্ট শুরু হওয়ার আগেই করতে পারো। তোমার এমন একটা জিনিস করতে হবে, সেটা হইলো তোমার ফার্স্টে 2-3টা ডিজাইনার হায়ার করতে হবে, অথবা বলতে হবে আমি আপনাদের কাজ দিব, আপনারা প্রস্তুত হন। আহ, তারপরে তোমার হয় ডিরেক্ট ব্র্যান্ডের কাছে যেতে হবে ডিএম করে, বা অ্যাড চালায় কোনো না কোনোভাবে ব্র্যান্ডের কাছে পৌঁছাইতে হবে। ব্র্যান্ডের যারা এই ধরনের ডিসিশন নেয় তাদের কাছে পৌঁছাতে হবে, যে বলতে হবে যে আপনি আমাকে মাসে 5,000 টাকা দিবেন, তার বদলে আমি আপনাকে আনলিমিটেড ডিজাইন দিব। আপনার পেজের সব কিছু, আপনার পেজের জন্য যত ডিজাইন লাগে, আপনার ইউটিউব থাম্বনেইলের জন্য যত ডিজাইন, সব কিছু ফর 5,000 টাকা। সো বুফে টাইপ, একবার পেমেন্ট দিবেন, আনলিমিটেড ডিজাইন।
বাট একটা ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন দিতে পারবে না, ওটা ডেলিভারি দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সো এক একটার সাইকেল হয়তো হবে 48 ঘন্টা, রিভিশন ইনক্লুডেড থাকলে হয়তো হতে পারে 3 দিন এরকম। সো রিয়েলিস্টিক্যালি একজন প্রথম মাসে অনেক বেশি হয়তো অর্ডার দেবে, বাট ইভেনচুয়ালি 2-3 মাস পরে যে দেখা যাবে যে সে মাসে 4টা 5টা 6টা 7টার বেশি অর্ডার দিচ্ছে না। এবং যখন দেখা যাবে যে সে 4টা 5টা 7টার বেশি অর্ডার দিচ্ছে না, তখন ওই ইকোনমিটা মেক সেন্স করা শুরু করবে আপনার জন্য, এবং আপনার ওই 3টা ফুল টাইম গ্রাফিক ডিজাইনারের জন্য আপনার খরচ হবে হয়তো 50,000 টাকা বা 60,000 টাকা। একজনকে 20,000 টাকা স্যালারি যদি আপনি দেন, যদি ফুল টাইম হয়, ভার্সেস আপনি হয়তো ইজিলি 30টা 40টা ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন, যারা প্রত্যেকে ওনাদেরকে অকুপাই রাখবে, এবং আমার ধারণা 30-40% মার্জিন ইজিলি থাকবে। প্লাস আপনি তখন এই রিলেটেড আপসেল করা শুরু করতে পারবেন, যে এতদিন তো আমি আপনার শুধু ডিজাইন দিছি, আপনার পেজটাও আমি ম্যানেজ করে দিই, আমি পোস্টও করে দিব না, যেহেতু ডিজাইন করতেছি আমি পোস্টও করে দিলাম, আমি আপনার ইনস্টাগ্রামে পোস্ট করে দিলাম, তারপর আমি আপনাকে রিল বানিয়ে দিলাম। আস্তে আস্তে আপনি উপরের দিকে যাইতে থাকতে পারবেন, এবং কিছু বোঝা গিয়ে আপনি দেখবেন যে আপনার কাছে কোটি কোটি টাকা। মালিক। But I feel like back end এ এটার ম্যানেজমেন্ট উইল বি ভেরি ক্রিটিক্যাল, বিকজ আপনার ইন্ডিভিজুয়ালি অনেক ডিজাইনার গুলোর সাথে ডিল করতে হবে, অ্যান্ড anyone who has worked with designers or editors knows it's very hectic. So I feel like hires গুলো খুবই ইম্পর্টেন্ট হবে। ট্রু ট্রু। মানুষ মানুষ ম্যানেজ করা সবসময় খুব কঠিন একটা কাজ, এবং ডিজাইনার টাইপ মানুষজন হোপফুলি তারা খুব তাড়াতাড়ি এই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, যাতে ডিজাইনার ম্যানেজ করতে না হয়। তাহলে আমরা খুবই খুশি হব। এনি সাপ্লাই চেইন যেখানে আপনার মানুষ ইনভলভ, ওই ব্যবসাতে না ঢুকাই ভালো। আমি জানি, কারণ আমি ওই ব্যবসায় আছি। সো আমি আজকে পাসপোর্টের ডিজির, সো পাসপোর্ট অফিসের যিনি ডিজি, ওনার একটা টক শোতে উনি কথা বলতেছিল, দেখতেছেন উনি সো পাসপোর্ট, তারপরে বিভিন্ন সরকারি হসপিটাল, এগুলোর সব কিছুর এন্ট্রি পয়েন্ট, বা বিভিন্ন সরকারি ব্যাংক, এগুলোর এন্ট্রি পয়েন্ট আনসাররা ম্যানেজ করে। তো তুমি ধরো সোনালী ব্যাংকে গেলে তুমি দেখবা গেটে আনসার দাঁড়ানো, বা তুমি যে কোনো সরকারি হাসপাতালে গেলে দেখবা বাইরে আনসার দাঁড়ানো। সো ওনারা ম্যানেজ করে সব জায়গার সিকিউরিটি। সো উনি বলছে যে উনি যখন পাসপোর্টের ডিজি হয়ে আসলেন, তখন উনি ভাবলেন যে এখন পাসপোর্ট অফিসকে আমরা দুর্নীতি মুক্ত করবো, হ্যান ত্যান। তো উনি এসব ভেবে উনি কাজকর্ম করা শুরু করলেন, এবং কিছুদিন পরে উনি দেখলেন যে আনসাররা ঘুষ নেয়। আনসাররা বিভিন্ন মানুষ যখন পাসপোর্ট নিতে আসে, তো তাদের সাথে কথাবার্তা বলে, ঘুষ নেয়। তো এরপরে উনি নিয়ম করলো যে এক একজন আনসার 6 মাসের বেশি এক পাসপোর্ট অফিসে থাকতে পারবে না, কারণ 6 মাসের বেশি সময় থাকলে দালাল টালাদের সাথে অনেক রিলেশন হয়ে যায়, তো তাদের বদলি করে দেওয়া হবে। এরপর উনি দেখলো যে এরপরে আনসার বদলি হয়ে যারা আসে, তারা আরও খারাপ খারাপ জায়গা থেকে আসে, যেমন ধরো অমুক হসপিটাল তমুক, যেখানে আরও বেশি দুর্নীতি হয়। সো এরপর উনি দেখলো যে আরও খারাপ আনসার আর কি আসতেছে, যেগুলো সারাক্ষণ পাসপোর্ট অফিসে থাকে, ওগুলো তো তাও আরও খারাপ। এরপর উনি বলছে উনি একদিন 4জন আনসারকে গেটের বাইরে দাঁড় করাইছে, বলছে যে আপনারা এখানেই থাকবেন, আপনাদের তো যখনই কেউ পাসপোর্ট নিতে আসে তার সাথে তো আপনাদের ভিতরে ঢোকার দরকার নেই, তাদেরকে আপনাদের দেখায় দেওয়ারও কিছু নেই, আপনারা এখানেই থাকবেন, আপনারা ম্যানেজ করেন, তারা তাদের মতো ঢুকবে। এটা বলে উনি গিয়ে সিসিটিভিতে দেখা শুরু করছে যে 4টা আনসার কী করে, এবং উনি দেখছে যে 20 সেকেন্ডও দাঁড়ায় নেই, একজন আসছে তার সাথে করে একটা আনসার ঢুকে যাচ্ছে। এবং উনি যে লজিক দিছে সেটা হলো গিয়া আনসারদের পানি সর্বোচ্চ পানিশমেন্ট হইলো 1 দিনের বেতন কাটা, 2 দিনের বেতন কাটা, এই ধরনের জিনিসপত্র, আর নাইলে চাকরিচ্যুতি। এই দুটো হলো পানিশমেন্টের অপশন। এখন মানে আর্মি অফিসার তো আনসারদের মারবে না, না মারার উপায় নেই, যদি ঘুষ খাস কেন তার মারবো, এরকম উপায় নেই। সো একদিন আনসারদের বেতন, এগেন সব উনার কথা বলতেছি আমি, আনসারদের বেতন নাকি 16,000 থেকে 18,000 টাকা এরকম। সো 1 দিন 2 দিনের বেতন যখন কাটা হয়, ট্রেড অফটা ফাইন্যান্সিয়ালি নাম্বারে, মানে ওনার যে ইনকাম, লাভের পোটেনশিয়াল ক্ষতির পোটেনশিয়াল থেকে অনেক বেশি। সো আমারও যদি স্যালারি না পেয়ে এটা ফুল টাইম করলে ইট মেক্স মোর সেন্স। আমি যদি তোমাকে পাসপোর্ট থেকে অফিসে ঘুষ নিতে পারি, আমার 3,000 টাকা লাভ হবে, যদি আমি ধরা খাই তাহলে আমার 500 টাকা লস, কারণ আমার একদিনের বেতন কাটা যাবে। সো আমি যদি এটা লজিক্যালি বিজনেস ওয়াইজ চিন্তা করি, আমার ঘুষ নেওয়ার চেষ্টা করাটা অনেক বেশি লজিক্যাল, কারণ তাহলে আমার ইনকামের চান্স অনেক বেশি। আর চাকরিচ্যুত করা হইলে 18,000 টাকা লস। যদি আমি বাই এনি চান্স 10 থেকে 15 দিন ঘুষ খাইতে পারি, আমার জন্য চাকরি চলে গেলেও লজিক্যাল জিনিসটা হয়। সো এইখানে উনি এটাই ব্যাখ্যা করতেছিল যে ইকোনমিক্সের দিক থেকে এটা আসলে সলিউশনের কোনো উপায় নেই, বিকজ এটার ইকোনমিক্সটাই ঠিক নেই। আমার কথা হচ্ছে ভাই, সিস্টেমটা না ঠিক করে ঘুষটা কেন ঠিক করতেছে? হোয়াট ইফ প্রসেসটা এমনই হইতো যে ঘুষ দেয়া লাগতো না, তাইলে কি হইতো? ওর চিন্তা করতে না, ও ঘুষ খাচ্ছে, ওইটা ঠিক করবো, মানুষটাকে ঠিক করবো। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম ওয়াজ। ওকে, ঠিক আছে, তাহলে পরের পডকাস্ট আলাপ আর কিছু শেয়ার করার ছিল তোমার? না, মানে নেক্সট পডকাস্টে করবো, বাট সি ইউ, থ্যাংক ইউ, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই। টাটা সবাইকে, বাই।